জুলাই ১৬, ১৯৫০, রিও ডি জেনেরিও, ব্রাজিল। ২ লাখ মানুষ বসে আছে একটা মাঠের মধ্যে। ১৯৫০ সালের আগ পর্যন্ত এত মানুষ আগে কখনো এক জায়গায় বসে নাই একটা খেলা দেখার জন্য। যে মাঠে ওরা বসে আছে সেই মাঠের নাম মারাকানা স্টেডিয়াম। কেন বসে আছে এত মানুষ একসাথে? কারণ সামনে ফাইনাল খেলা হচ্ছে। ব্রাজিল নিজের মাটিতে বিশ্বকাপ জিততে যাচ্ছে আর একটু পরে। ব্রাজিলের জেতার জন্য শুধু একটা ড্র দরকার। খেলা হচ্ছে উরুগুয়ের সাথে, হাফ টাইম হয়ে গেছে, ব্রাজিল ১-০-তে আগায় আছে। পুরা দেশে অলরেডি সেলিব্রেশন শুরু হয়ে গেছে। ব্রাজিল খুব ভালো মতো খেলেছে, ১-০-তে এগিয়েও আছে। নিউজ পেপারে অলরেডি হেডলাইন দিয়ে নিউজ পেপার প্রোডাকশনেও চলে গেছে, ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিতেছে নিজের মাটিতে। রাস্তায় মানুষ নাচাও শুরু করে দিয়েছে। সাম্বা নৃত্য, ব্রাজিলের আনন্দের নৃত্য। এরপরে যা হলো, পুরা ব্যাপারটা একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো। উরুগুয়ে প্রথমে একটা গোল দিল, ১-১ হয়ে গেল। তার কিছুক্ষণ পরে উরুগুয়ে আরেকটা গোল দিল, ২-১ হয়ে গেল। ব্রাজিলের নিজের মাটিতে ২ লাখ মানুষের সামনে পৃথিবীর সবচেয়ে বড় ওয়ার্ল্ড ইভেন্টগুলোর একটায় ব্রাজিল হেরে গেল। মাঠের ভেতরেই ১০০-র বেশি মানুষ অজ্ঞান হয়ে যায় এবং প্রায় ৪ জন মারা যায় হার্ট অ্যাটাকে। আরও অনেকের হার্ট অ্যাটাক হয়, বাট তারা পরে মারা গিয়েছে নাকি বেঁচে গিয়েছে জানা যায় না। ব্রাজিলের গোলকিপার বারবোজা হয়ে যায় ন্যাশনাল শত্রু। বলা হয় যে উনার মৃত্যু পর্যন্ত, ২০০০ সালে উনি মারা যায়, উনার মৃত্যুর দিন পর্যন্ত উনার আর কোনো নতুন বন্ধু হয় নাই। শুধু তাই না, উনি যেই এলাকায় থাকতো ওই এলাকায় উনি রাস্তার যেই সাইড দিয়ে হাঁটতো সবাই অন্য সাইডে চলে যাইতো। উনাকে এই পরিমাণ হেট করতো মানুষ। এই গল্প আমি আপনাকে হঠাৎ করে কেন বলতেছি? এই গল্প আপনাকে হঠাৎ করে বলার কারণ হলো, আমরা বাংলাদেশে অনেক ব্রাজিলের সমর্থক। ব্রাজিলের হলুদ রঙের জার্সি পরি আমরা, ব্রাজিলের পতাকা আমরা বারান্দা থেকে বা ছাদের থেকে ঝুলাই। ব্রাজিল জিতলে আমরা অনেক খুশি হই, ব্রাজিল হারলে আমরা অনেক কষ্ট পাই। কিন্তু ব্রাজিলের ইতিহাস কি আমরা জানি? পৃথিবীর সবচেয়ে অদ্ভুত, ফ্যাসিনেটিং, ড্রামাটিক দেশগুলোর একটা হইল ব্রাজিল। আজকে আমি আপনাদের ব্রাজিলের গল্প বলবো, চলেন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই মনে হয় আমার আপনার দুইজনই বোঝা উচিত যে ব্রাজিল দেশ হিসেবে আসলে কত বড়। আপনারা অনেকেই হয়তো জানেন না যে ল্যান্ড মাসের দিক থেকে, আয়তনের দিক থেকে যদি আমরা হিসাব করি, ব্রাজিল দুনিয়ার ৫ নাম্বার দেশ। ব্রাজিল বিশাল বড় একটা দেশ। সাউথ আমেরিকায় যত দেশ আছে, অলমোস্ট 2টা দেশ বাদে অলমোস্ট সব দেশের সাথে ব্রাজিলের বর্ডার আছে। এত বড় এবং ঘুরে যেতে চায়, এত বড় হয়ে গেছে এই দেশটা। আপনি বলিভিয়া বলেন, আপনি পেরু বলেন, আপনি আর্জেন্টিনা বলেন, যেই দেশই আপনি মাথায় নেন, ব্রাজিলের সাথে ওই দেশের বর্ডার আছে। এবং ব্রাজিলের কথা যদি আমরা বলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটার কথা আমাদের বলতেই হবে, যেটা হলো অ্যামাজন রেইন ফরেস্ট। ব্রাজিল আনফর্চুনেটলি অনেক বড় একটা দেশ হলেও, বা ফর্চুনেটলি, এক একজন এক একভাবে দেখে, ব্রাজিলের ৬০% কিন্তু জঙ্গল, এবং এই ৬০% হলো অ্যামাজন রেইন ফরেস্ট, যেটা পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল। বলা হয় অ্যামাজন রেইন ফরেস্টের ভিতরে এমন অনেক প্রাণী আছে যেগুলোর ব্যাপারে আমরা এখনো জানি না। এই প্রাণীটা যে পৃথিবীতে এক্সিস্ট করে, এটি আমরা এখনো জানি না। এমন অনেক গাছপালা আছে যে গাছপালাগুলো যে এক্সিস্ট করে আমরা এখনো জানি না। পানির নিচে এমন অনেক মাছ টাইপ জিনিসপত্র আছে যারা পানির নিচে থাকে, এরা যে এক্সিস্ট করে আমরা এখনো জানি না। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ব্রাজিলের জঙ্গলে এরকম অনেক আদিম মানুষও আছে যাদের ব্যাপারেও আমরা জানি না, এবং এই আদিম মানুষগুলো জানেও না যে পৃথিবী এত দূর আগায় গেছে, কারণ ওরা ব্রাজিলের জঙ্গল থেকে কখনো বেরই হয় নাই। বিভিন্ন সময়ে এরকম কিছু কিছু মানুষের ফটোগ্রাফ করা হয়েছে, যে ফটোগ্রাফগুলো আপনারা নিউজ মিডিয়ায় সার্কুলেট হইতে দেখছেন, বাট লার্জলি অ্যামাজন জঙ্গল কিন্তু এখনো পুরোপুরি ডিসকভার্ড হয় নাই। অ্যামাজন জঙ্গলকে এত ইম্পর্টেন্স দেওয়ার কারণ হলো, পুরা পৃথিবীর টোটাল অক্সিজেনের 20% আসে অ্যামাজনের জঙ্গল থেকে। আপনি বুঝতে পারছেন, এবং এই জঙ্গলটা ব্রাজিলের ভিতরে। আপনি বুঝতে পারতেছেন ব্রাজিলের ইম্পর্টেন্স কত আমাদের বেঁচে থাকার জন্য। আপনি খেলাখুলা হাবিজাবি সবকিছু বাদ দেন, জাস্ট ব্রাজিল না থাকলে আমরা বেঁচেই থাকতে পারতাম না, কারণ পুরা দুনিয়ার অক্সিজেনের 20%-এর সাপ্লাই আসে ব্রাজিল থেকে। আমার মনে আছে ছোটবেলায় আমি ভীষণ অরণ্য 1, ভীষণ অরণ্য 2 পড়েছিলাম, ভলিউম 4-এর 1-এ। আপনারা যারা জানেন তারা জানেন, আমাকে কমেন্টে জানেন। এবং তারপরে আমি সারাদিন ভাবতাম যে ব্রাজিল যাব, অ্যামাজন জঙ্গলে যাব, অ্যানিমালস দেখব। এখনও যাওয়া হয়নি, হয়তো আশা করি সামনে যাব। বাট ব্রাজিল অনেক অদ্ভুত একটা দেশ, ব্রাজিল অনেক ড্রামাটিক একটা দেশ, এবং ব্রাজিল এমন একটা দেশ যে দেশের ভেতরে অনেক রহস্য লুকায় আছে, যে রহস্যগুলোর এখনো কোনো সমাধান হয় নাই। আচ্ছা, আপনারা জানেন ব্রাজিলের মানুষ কি ভাষায় কথা বলে? পর্তুগিজ। কিন্তু ব্রাজিলের আশপাশে যত দেশ আছে, ওই সব দেশের ভাষা আপনি দেখবেন স্প্যানিশ। এই কাহিনীটা কিভাবে হইল? ব্রাজিলের মানুষ কেন পর্তুগিজ ভাষায় কথা বলে যখন এর আশপাশে সবাই স্প্যানিশ ভাষায় কথা বলতেছে? আপনার এই কাহিনীটা বোঝার জন্য খুব জটিল কাহিনী না, খুব সিম্পল। আপনার একটু 1500 সালের দিকে যেতে হবে। 1500 সালে যদি আমি আপনাকে নিয়ে যাই এবং আমি যদি আপনাকে বলি যে ভাই, এই হলো দুনিয়ার ম্যাপ, এখানে একটা ভাগ করেন। আপনি যদি ভাগ করেন মাঝখান থেকে, ওই ভাগের এক সাইড পাবে পর্তুগাল এবং আরেক সাইড পাবে স্পেন, কারণ পর্তুগিজরা এবং স্প্যানিশরা ওই সময় পৃথিবীর সবচেয়ে বড় 2 পরাশক্তি। তো এই যখন অবস্থা, তখন একটা পর্তুগিজ লোক, ওনার নাম হইল পেদ্রো,
উনি ব্রাজিলে আসে। পর্তুগিজরা তখন এক্সপ্যানশন মোডে আছে, আশপাশের বিভিন্ন জায়গা জুড়ে ওরা দখল করার চেষ্টা করতেছে। তো পেদ্রো ছিল ওইরকমই, নতুন জায়গা কোথায় আছে পৃথিবীর ওটা ওর দায়িত্বে ছিল। তো এসে ব্রাজিলের ভিতরে ঢুকে, ব্রাজিলের ভিতরে যখন ও ঢুকে তখন দেখা যায় ইন্ডিজেনাস পিপল, সো মানুষজন যারা খুব একটা ডেভেলপড না পর্তুগিজদের মতো, তারা এখনও জামা কাপড় পরতেছে না, তাদের এখনও উন্নত কোনো কিছুই নাই পর্তুগিজদের হিসাবে ওই সময়। এবং এই জিনিস দেখেও ভাবে যে হ্যাঁ এরা তো কিছুই আসলে জানে না, এরা কিছুই বুঝে না, এই জায়গাটা পুরোটা আমি দখল করে ফেলি এবং তারপরে এখানে মনে হয় আমি অনেক সোনা রূপা অলংকার এবং ল্যান্ডমাস এত আছে, আমাদের পর্তুগিজদের এই জায়গা দখল করতে হবে, আমরা এই জায়গাটার দখল নিব। এর পরের কাহিনীটা অনেক বেশি নির্মম। তার কারণ পর্তুগিজরা আসলেও এদের দখল নেয়। দখল নেয়ার সময় পর্তুগিজরা 1 লাখের বেশি ইন্ডিজেনাস মানুষকে খুন করে ব্রাজিলে। এবং আপনি হতে পারেন ওইটা সবচেয়ে খারাপ, বাট ওইটা সবচেয়ে খারাপ না। যাদেরকে খুন করা হয় না তাদেরকে কৃতদাস হিসেবে নিয়ে যাওয়া হয় বিক্রি করার জন্য। এবং দাস প্রথার ব্যাপারটা ব্রাজিলই মেইনলি প্রাইম টার্গেট হিসেবে ওই সময় আবর্তিত হয়। পুরো দুনিয়ায় কিন্তু দাস প্রথা অনেক জায়গায় হয়েছে, আপনারা জানেন আফ্রিকার দিকে হয়েছে, এইদিকে ওইদিকে অনেক দিকে হয়েছে দাস প্রথা। ব্রাজিল দাস প্রথায় যে পরিমাণ এফেক্টেড হয়েছে তত এফেক্টেড পৃথিবীর আর কোনো দেশ হয় নাই। ব্রাজিলের থেকে 4.5 মিলিয়ন দাস নেওয়া হয়েছে, কৃতদাস। পৃথিবীর আর কোনো জায়গার থেকে এত পরিমাণ কৃতদাসকে বেঁধে নিয়ে যাওয়া হয়নি বিক্রি করার জন্য এবং ট্রেড করার জন্য, যেটা ব্রাজিলের সাথে হয়েছে। এবং 1890 সাল পর্যন্ত হয়েছে। ব্রাজিল কিন্তু সাউথ আমেরিকার লাস্ট দেশ যারা দাস প্রথা বিলুপ্ত করছে। এত পলিটিক্স ছিল যে দাস প্রথা ওরা বিলুপ্তই করতে পারতেছিল না। যখন পুরা দুনিয়ায় দাস প্রথা চলে গেছে তখনও ব্রাজিলে অফিসিয়ালি দাস প্রথা আছে। 1890 সালে যায় ফাইনালি ওরা দাস প্রথা বিলুপ্ত করতে পারছে। আজকের কাহিনীগুলো যদি আপনি বুঝতে চান, আজকের ব্রাজিলকে যদি আপনি চিনতে চান, তাহলে এই ইতিহাসটা বোঝা আমার মনে হয় একটু জরুরি, কারণ ইতিহাস না জানলে আপনি কখনোই আজকের দিনের ব্রাজিলকে বুঝতে পারবেন না। 1807 সালে নেপোলিয়ন পর্তুগিজদের অ্যাটাক করে। পর্তুগিজরা কিন্তু তখন অলরেডি ব্রাজিল দখল করে বসে আছে এবং আরও অনেক কলোনি টলনি দখল করে বসে আছে। তো নেপোলিয়ন যখন পর্তুগিজদের অ্যাটাক করে তখন পর্তুগিজ রাজ পরিবার খুব অদ্ভুত একটা কাজ করে। রাজা, রানী, সৈন্য সামন্ত, রাজার ছেলে মেয়ে, সো যাদেরকে আপনি বলেন প্রিন্স প্রিন্সেস, এই টাইপ মানুষজন, এবং রাজার যত পাইক পেয়াদা ছিল, সো রাজার দাস টাস এরকম মানুষজন যত ছিল, এদের সবাইকে নিয়ে পর্তুগিজ রাজ পরিবার পালায় যায় এবং পালায় ওরা ওঠে রিও ডি জেনিরোতে, যেটা আজকে ব্রাজিলের রাজধানী। এবং ওরা যখন এই জায়গাটা উঠে তখন ওই জায়গাটাকে বলা হয় পর্তুগিজদের নতুন রাজধানী, কারণ পর্তুগাল এম্পায়ারের অধীনেই তো ব্রাজিল ওই সময়। সো পর্তুগিজ রাজ পরিবার যে জায়গায় উঠবে ওই জায়গাটা পর্তুগিজদের রাজধানী হবে, ব্রাজিলের রাজধানী হবে না। এবং এটা জাস্ট মানে পক্ষান্তরে যদি ওরা রিও ডি জেনিরোতে যায় না উঠে অন্য কোথাও যায় উঠতো তাহলে ওই জায়গায় কিন্তু রাজধানী হইতো। ওরা যেহেতু রিও ডি জেনিরোতে উঠছে এই কারণে রিও ডি জেনিরো প্রথমে পর্তুগিজদের রাজধানী হয়েছে এবং তারপরে ব্রাজিলের রাজধানী হয়েছে। প্রায় 15,000 রাজ পরিবারের মানুষ একসাথে পালায় যায় নেপোলিয়ন থেকে এবং ওরা সবাই রিও ডি জেনিরোতে যায় বাসা বানায় থাকা শুরু করে। এবং মজার কাহিনী দেখেন, নেপোলিয়ন তো হেরে যায় শেষ পর্যন্ত আমরা জানি। এবং নেপোলিয়ন যখন হেরে যায় তখন এই ব্রাজিলের মানুষজন রাজ পরিবারকে জিজ্ঞেস করে যে ভাই আপনারা তো পালায় আসছিলেন, এখন তো নেপোলিয়ন হেরে গেছে, এখন আপনারা কি আবার পর্তুগালে ফেরত চলে যাবেন নাকি? তো এই রাজ পরিবার বলে যে না, ব্রাজিলে আমরা যখন থাকা শুরু করছি ব্রাজিলের মানুষকে আমরা ভালোবেসে ফেলছি, ব্রাজিলকে আমরা ভালোবেসে ফেলছি, আমরা এখন রাজ পরিবার কিন্তু মানে তারা শাসন করতো পর্তুগাল, তারা বলছে না আমরা যাবো না, আমরা ব্রাজিলেই থাকবো। রাজার যে ছেলে ছিল দম পেদ্রো, ও 1822 সালে ব্রাজিলকে ইন্ডিপেন্ডেন্ট ঘোষণা করে, স্বাধীনতা ঘোষণা করে এবং বলে যে আজকের থেকে ব্রাজিল স্বাধীন, আজকে থেকে আমরা পর্তুগিজদের অধীনে না এবং আজকে থেকে আমি ব্রাজিলের রাজা। সাউথ আমেরিকায় ওই সময় শুধুমাত্র ব্রাজিলেরই রাজা ছিল, আশপাশের যত দেশ আছে আর্জেন্টিনা ইত্যাদি ইত্যাদি ওদের কারো কিন্তু রাজা ছিল না। ব্রাজিল ওই লোকের কারণে তখনও রাজপ্রথা ধরে রাখতে পারছে। এখন আমি আপনাদের ফুটবলের কাহিনীটা একটু বলি, কারণ ফুটবলের কাহিনীটা তো আমাদের অবশ্যই বুঝতে হবে যে ব্রাজিলে ফুটবল কিভাবে আসলো। এক লোক ছিল, সেই লোক ব্রাজিলের রেলওয়েতে চাকরি করতো। তো সেই লোক ছিল ব্রিটিশ, কারণ ব্রিটিশরা আপনারা জানেন রেলওয়ের জন্য অনেক ভালো, যে রেল লাইন কেমন হবে কী হবে না হবে। ব্রিটিশরা বাংলাদেশেও ভারতীয় উপমহাদেশেও রেল লাইনের জন্য অনেক উন্নতি করে গেছে। ব্রিটিশরা যেভাবে ট্রেন বানায় আর কেউ ওইভাবে ট্রেন বানাইতে পারে না এবং রেল লাইন সংযোগ করতে পারে না। তো এই লোক ব্রিটিশ ছিল, কিন্তু এ ব্রাজিলে কাজ করতেছিল ব্রাজিলের রেল কর্তৃপক্ষের সাথে। তো এর একটা ছেলে ছিল, যেই ছেলের নাম ছিল চার্লস মিলার। তো এই ছেলে যখন বড় হয়, ওই ব্রিটিশ যে লোক ট্রেনের জন্য কাজ করতেছে তার ছেলে চার্লস মিলার, সো চার্লস মিলার যখন একটু বড় হয়, একটু বড় মানে অনেক বড় না, ধরেন 15-16 বছর এরকম যখন হয়, তখন চার্লস মিলারকে ইংল্যান্ডে ফেরত পাঠায় দেয় উনি, কারণ ওর উচ্চশিক্ষা লাগবে, তাই না? সো ওই ইংল্যান্ডে চলে যায়, ওই ইংল্যান্ডে যায় পড়াশোনা করে ও যখন ফেরত আসে ব্রাজিলে, কারণ ব্রাজিলে তো ওর পরিবার থাকে, পরিবার চাকরি বাকরি করে, ও ব্রাজিলে আবার ফেরত
ফেরত আসার সময় ওর লাগেজের ভিতরে খুব ইন্টারেস্টিং একটা জিনিস ছিল, একটা না, লাগেজের ভিতরে দুইটা ইন্টারেস্টিং জিনিস ছিল, যে দুইটা হইলো দুইটা ফুটবল। লাগেজ ফুলে ছিল, কারণ পাম দেওয়া অবস্থায় ও ফুটবল নিয়ে আসছিল, কারণ শিওর ছিল না যে ব্রাজিলের ভিতরেও আবার ফুটবলে পাম দিতে পারবে নাকি, একবারেই দুইটা ফুটবল রেডি করে নিয়ে আসছিল। এই চার্লস মিলার ছেলেটা আস্তে আস্তে ব্রাজিলে ফুটবল জনপ্রিয় করানো শুরু করে। ও আস্তে আস্তে লোকাল ম্যাচ অর্গানাইজ করে, বলে যে তোমরা 11 জন এক হো, আমরা 11 জন এক হই, আমরা খেলবো, এই হলো খেলার রুল। এবং রুল বোঝাইতে ফুটবলের খুব একটা কষ্ট হয় না, কারণ আমরা জানি যে ফুটবলের রুল অত কমপ্লিকেটেড না, অফসাইড যদি বাদ দিয়ে আপনি নর্মালি চিন্তা করেন। শুরুর দিকে তেমন কেউ ওর কথা শুনে না, বাট ওর বাবা যেহেতু রেলওয়ের কর্মকর্তা ছিল, ব্রাজিলের যত বড়লোক শ্রেণী ছিল তারা সবাই বলে হ্যাঁ, ব্রিটিশ বড়লোক আমাকে একটা খেলা খেলতে বলতেছে, আমি এই খেলাটা খেলে দেখি, কারণ ব্রিটিশরা তো বনে দিই, ওরা যে কথা বলে ওই জিনিস যদি আমি করতে পারি তাহলে আমার নিজেরও আপার ক্লাস মনে হবে, তাই না? সো ওইভাবে ব্রাজিলের যে এলিট ক্লাস তারা ফার্স্টে ফুটবল অ্যাডাপ্ট করে, তারা ফার্স্টে ফুটবল খেলা শুরু করে, এলিট ক্লাসের মানুষ এবং এলিট ক্লাসের মানুষের বাচ্চা কাচ্চারা প্রথমে ব্রাজিলে ফুটবল খেলা শুরু করে। এখন আপনি জিনিসটা দেখেন, যখন ব্রাজিলের বড় লোকরা ফুটবল খেলা শুরু করে তখন ব্রাজিলের যারা গরিব ছিল তাদের কাছে এই খেলাটা হয়ে যায় অ্যাসপাইরেশনাল। আমরা জানি যে সেলিব্রিটিরা যখন কোনো কিছু করে, বড় লোকরা যখন কোনো কিছু করে, তখন আমাদের মতো সাধারণ মানুষদের ওই জিনিসটা করতে ইচ্ছা করে, এবং ওই এক্স্যাক্ট জিনিসটা ফুটবলের সাথে হয়। এই সাধারণ মানুষদেরও তখন মনে হচ্ছে হ্যাঁ, বড় লোকরা খেলতেছে, এত জ্ঞানীগুণী মানুষজন, এত উপরের লেভেলের মানুষজন খেলতেছে, আমরাও যদি একটু খেলতে পারতাম। এবং কয়েক বছরের মধ্যে এই খেলাটা ব্রাজিলের রাস্তায় চলে আসে। এই খেলাটার নাম ফুটবল থাকে না, এই খেলাটার নাম হয়ে যায় যোগো বনিতো। যোগো বনিতো মানে হলো আ বিউটিফুল গেম। ব্রাজিল পৃথিবীর একমাত্র দেশ যেই দেশের সব ফুটবলার প্রথম লেভেলের গরিব ছিল। ব্রাজিলের প্রথম দিককার যত সেলিব্রিটি আছে, আপনি একদম মানে যত সেলিব্রিটি কারের রেখে আপনি কার নাম নেবেন, সব কটা ছিল ভয়ঙ্কর গরিব। পেলে বলেন, রোনালদো বলেন, রোনালদিনহো বলেন, ইনফ্যাক্ট পেলের অফিসিয়াল চাকরি কি ছিল আপনারা জানেন? পেলে ছিল হলো জুতা পলিশ করতো, সেলাই না, সেলাই করার যোগ্যতা ওর ছিল না, সেলাই আরেকজন করে দিত। ও যেখানে চাকরি করতো সেলাই করার পরে ওর কাছে আসতো, ও তারপর ওই জুতা পলিশ করতো, এটা ছিল ওর চাকরি। 17 বছর বয়সে এই পেলে ব্রাজিলকে ওয়ার্ল্ড কাপ জিতায়। আপনি কখনো ভাবছেন যে কেন এই কাহিনী? মানে বড় লোকরাও তো খেলছে, বড় লোকরা কেন ওয়ার্ল্ড কাপ টিমে যাইতে পারে নাই যেখানে পেলের মতো গরিব মানুষজন যেতে পারছে? এর কারণ হলো তখন ব্রাজিলে ফুটবল ব্যাপারটাই একমাত্র ব্যাপার ছিল যেখানে কোনো নেপোটিজম ছিল না। এমন ছিল না ব্যাপারটা যে ও বড় লোকের সন্তান তুমি, বা তোমার কাছে অনেক টাকা আছে এই কারণে তুমি ফুটবল টিমে চান্স পাবা, অন্যরা পাবে না। এই কারণে সবাই ইকুয়াল অপরচুনিটি পাইছে, এবং সবাই যখন ইকুয়াল অপরচুনিটি পাইছে তখন দেখা গেছে এই যে গরিব যার কিছুই নাই বাট স্কিল আছে, বাট ইচ্ছা আছে, স্বপ্ন আছে, সেই ঠিকই ন্যাশনাল টিমে চান্স পাইছে। অন্যান্য এলিট শ্রেণীর মানুষজন ন্যাশনাল টিমে চান্স পায় নাই। মানে কত গরিব যে ছিল এটার কাহিনী যদি আমি আপনাদের বলি, কাহিনীগুলো ফেক শোনায়, যে আমি মাইলের পর মাইল পাড়ি দিয়ে, বাবা মারা গল্প বলে না যে আমি মাইলের পর মাইল পাড়ি দিয়ে, নদী পাড়ি দিয়ে স্কুলে যেতাম, ওইরকম শোনায় গল্প। বাট গল্প আসলে সত্যি। পেলের প্রথম ফুটবল যেটা ছিল সেটা আসলে ফুটবল ছিল না। ওর ফুটবল খেলতে ইচ্ছা করতো, তো জুতা পলিশ করে, ওর তো টাকা পয়সা নাই। ও আর ওর বন্ধুরা মিলে দেখছে যে আমাদের বন্ধুদের মধ্যে কার পা সবচেয়ে বড়, যার পা সবচেয়ে বড় তার কাছ থেকে একটা মোজা ধার নিছে। মোজা ধার নিছে বুঝেন, বলছে যে মোজা আবার ফেরত দিয়ে দিব খেলা শেষ হইলে, কারণ ওই ছেলের আবার এক্সট্রা মোজা নাই। মোজা ধার নিছে, মোজার ভিতরে নিউজ পেপার পত্রিকা ভাঁজ করে ভরে মোজার উপরে গিট্টু দিছে, গিট্টু দিয়ে ওটার একটা ফুটবল বানাইছে। বানায় পেলে এবং ওর বন্ধুরা ফুটবল খেলতো। এই লেভেলের ছিল ওরা গরিব। ঠিক এই কারণে এই গরিবই, এই খেলার প্রতি ভয়ঙ্কর ভালোবাসা, এবং একমাত্র ফুটবলই এমন একটা জিনিস হয় যেখানে কোনো পার্শিয়ালিটি নাই। এই তিনটা মিলানোর কারণে ফুটবল জিনিসটা যেভাবে ওদের অন্তরের ভিতরে গেঁথে গেছে, আর কোনো দেশের মানুষের ভিতরে অন্তরে এইভাবে ফুটবল জিনিসটা গাঁথে নাই। 1964 সালে ব্রাজিলে একটা কু হয়, মিলিটারি কু, এবং মিলিটারি কু হওয়ার পরে আর্মি ব্রাজিলের পাওয়ার নিয়ে নেয়, এবং তারপরে 21 বছর আর্মি এই পাওয়ার ধরে রাখে। 1970 সালে ব্রাজিল যখন ওয়ার্ল্ড কাপ জিতে, তখন কিন্তু এই কুওয়ালা আর্মি পাওয়ারে, ব্রাজিলে তখন কোনো গণতন্ত্র নাই। এই ওয়ার্ল্ড কাপটা যদি আমি ভুল না করে থাকি মেক্সিকোতে জিতে ব্রাজিল, এবং তখন ব্রাজিলের গভর্নমেন্টকে মানুষ পছন্দ করে না, মানে ব্রাজিলের নিজেদের মানুষজন। এইরকম একটা সময় যখন আমার সরকারকে সাধারণ মানুষ পছন্দ করতেছে না, এইরকম একটা সময় যায় ব্রাজিল ওয়ার্ল্ড কাপ যখন জিতে, তখন সরকার খুব খুশি হয়ে যায়, ওই মানে ইল্লিগাল সরকারটা।
ওরা বলে যে হ্যাঁ এই ব্যাপারটাকে আমরা এখন পলিটিক্যালি ইউজ করব। ওরা বলা শুরু করে যে আমরা যদি ক্ষমতায় না থাকতাম কোনোদিনও ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিততে পারতো না, আমরাই এই পুরো জিনিসটা করাইছি। যদি তোমার ব্রাজিল ভালো না লাগে তুমি ব্রাজিল ছেড়ে চলে যাও, যদি তুমি আমাদেরকে দেখতে না পারো তুমি চলে যাও, কারণ আমরা এমন একটা গভর্নমেন্ট যারা দেখো এতদিন তো ওয়ার্ল্ড কাপ জিতো না, 20 বছরের গ্যাপ ছিল, তারপরে আমরা আবার তোমার ওয়ার্ল্ড কাপ জিতাই দিলাম, আমাদের থেকে ভালো গভর্নমেন্ট তুমি কই পাবা। ওই যে সেই দিন ভার্সেস আজকের দিন ব্রাজিলের অবস্থা আনফর্চুনেটলি তেমন একটা চেঞ্জ হয় নাই পলিটিক্যালি স্পিকিং। 2018 সালে ফার রাইট এক লোক ব্রাজিলের প্রেসিডেন্ট হয় এবং সে অ্যামাজন রেইন ফরেস্টের বিশাল একটা অংশ টাকার বিনিময়ে জ্বালায় দেয় যাতে ওখানে ফার্মল্যান্ড বানানো যায়, ওখানে জমি চাষবাস করা যায়, গাছ টাছ কেটে সাফ করে ফেলে। দুর্নীতি তো আছেই, মানে যত ধরনের খারাপ জিনিস থাকা সম্ভব, দুর্নীতি, রেপ, স্বজনপ্রীতি, তারপরে ক্রাইমের বাজে অবস্থা, যা যা কিছু, মানে একটা জায়গাকে খারাপ বলতে আমরা যা যা কিছু ভাবি সব কিছুই ব্রাজিলের আছে। ধনী গরিবের মধ্যে বিশাল ডিভিশন এবং ইনফ্লেশনের অবস্থা ভালো না, ইকোনমির অবস্থা খুব একটা ভালো না। সব মিলে ব্রাজিলের মানুষের সুখে থাকার কথা না, কিন্তু ব্রাজিলের মানুষ সবসময় খুশি। আপনার যদি পরিচিত কোনো ব্রাজিলিয়ান বন্ধু থাকে, আপনারা যারা দেশের বাইরে থাকেন বা আপনাদের পরিচিত যাদের দেশের বাইরে থাকেন তাদেরকে জিজ্ঞেস করেন, যাদের ব্রাজিলিয়ান বন্ধু আছে তারা সবাই একটা কথা সবাই বলবে যে ব্রাজিলিয়ানরা কেন জানি অনেক খুশি, তারা কেন জানি অনেক সুখী। এটা কেন জানেন? এটার কারণ হলো ওই যে 600 বছরের 500 বছরের ইতিহাস, তাদেরকে দাস বানানো হয়েছে, তাদেরকে বেঁধে রাখা হইতো দিনের পর দিন, এমন কোনো বাজে কাজ নাই যা এদের অ্যানসেস্টরদের দিয়ে করানো হয় নাই। এত 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 খারাপ জিনিসের পরে ওদের আসলে যদি ওরা নিজের ইন্টারনালি খুশি থাকার একটা সিস্টেম বাইর করতে না পারতো তাহলে ওরা পৃথিবীতে টিকে থাকতে পারতো না। এবং ওই ডিফেন্স মেকানিজম হিসেবে প্রত্যেকটা ব্রাজিলিয়ানের ভিতরে ওই খুশি থাকা, সবচেয়ে বাজে সময়ও নিজেকে হ্যাপি রাখার একটা ইনবিল্ট অ্যাবিলিটি চলে আসছে। আপনারা অনেকেই সাম্বা নাচের কথা জানেন, ব্রাজিলিয়ান জনপ্রিয় নাচ। আপনারা কি জানেন সাম্বা নাচ কীভাবে আসছে দুনিয়ায়? সাম্বা নাচ মেইনলি ব্রাজিলিয়ানদের যখন দাস হিসেবে নিয়ে যাওয়া হইতো, তখন দাস হিসেবে ওদেরকে একটা কম্পাউন্ডের ভিতরে আটকায় রাখতো বিক্রি করার আগে। তো ওরা কিছু দাস ভাবতো যে আমরা যদি সেলফ ডিফেন্স শিখতে পারি তাইলে আমরা মনে হয় কোনো না কোনোভাবে বাঁচতে পারবো। তো সেলফ ডিফেন্স প্র্যাকটিস করতে গেলে তো আবার গার্ডরা দেখে ফেলবে যে ওরা কি মারামারি প্র্যাকটিস করতেছে, তখন ওদেরকে আবার মারবে। তো ওরা যেটা করতো, ওরা সেলফ ডিফেন্স প্র্যাকটিস করতো, বাট সেলফ ডিফেন্সের প্রত্যেকটা স্ট্র্যাটেজির সাথে ওরা একটা নাচের মুদ্রা যোগ করতো, যাতে দেখলে মনে হয় দূরের থেকে যে ওরা নাচতেছে, সেলফ ডিফেন্স প্র্যাকটিস করছে, ঘুষাঘুষি করতেছে না। ওই যে সেলফ ডিফেন্সের সাথে নাচ মিক্স করার যে আর্টটা, আজকের দিনে ওইটা হলো সাম্বা। সাউদাদ বলে একটা শব্দ আছে পর্তুগিজ ভাষায়, যেটার কোনো ট্রান্সলেশন হয় না, শুধু পর্তুগিজ ভাষাই আছে এই শব্দটা। এই শব্দর মানে যদি আমি আপনাদের বোঝাইতে চাই, এটার মানে হলো আপনি অনেক কষ্টে আছেন বাট অ্যাট দ্য সেম টাইম আপনি অনেক সুখেও আছেন, আপনি একটা মিক্সড ফিলিংয়ের মধ্যে আছেন। যে মিক্সড ফিলিং আপনি কখনো কাউকে বোঝাইতে পারবেন না, কারণ আপনি নিজেও অনেক সময় বোঝেন না যে এই মিক্সড ফিলিংটা কী। এই ফিলিংটা মেইনলি ব্রাজিলের মানুষজন বুঝে এবং ব্রাজিলকে যারা সাপোর্ট করে তারা বুঝে। আপনি যদি একজন ব্রাজিলের সাপোর্টার হন তাহলে চান্স আছে এই ফিলিংটা আপনি নিজেও বুঝেন। আপনি যদি একজন ব্রাজিলের সাপোর্টার হন তাহলে চান্স আছে আপনি নিজেও আপনার জীবনে অনেক কষ্টের মধ্যে দিয়ে গিয়েছেন এবং আপনার 2 4 মিলাইতে হবে না। ব্রাজিলের ওই মানুষ এসে কখনো আপনাকে তার দাস প্রথার কষ্টের কথা বলবে না, আপনিও কখনো ব্রাজিলের একজনকে যাই এই কাহিনীগুলো বলবেন না। কিন্তু আপনি যখন খেলা দেখতে বসবেন আপনি কেন জানি ওদের সাথে রিলেট করতে পারবেন, এবং কেন রিলেট করতে পারতেছেন এটা আপনি নিজেও কখনো বুঝবেন না। কেন বুঝবেন না কেউ জানে না। বাট নেক্সট টাইম আপনি যখন খেলা দেখবেন ব্রাজিলের, তখন মাথায় রাখেন যে আপনি জাস্ট খেলা দেখতেছেন না, আপনি 500 বছরের পুরানো একটা ইতিহাস আপনার চোখের সামনে দেখতেছেন, যে ইতিহাসের নাম ফুটবল। আমাকে জানান ব্রাজিলের ইতিহাসের ভিডিওটা আপনাদের ভালো লাগে নাকি। যদি ভালো লাগে এবং পরবর্তীতে অন্য কোনো দেশ আপনি চান আমি কভার করি, আমাকে কমেন্টে জানান। টাটা।